আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন মেডি লাইভের 2243তম পর্বে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োহেলথ এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে কার্কুমিট। আপনারা জানেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল চলে এবং শীতকাল বাংলাদেশের অন্যতম একটি উপভোগ্য ঋতু হলেও দেখা যায় যে এই শীতে নানান ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যায়, যেটা অনেকের জন্য হয়ে ওঠে নানান রকম দুর্ভোগের কারণ। এবং আমাদের আজকে এই অনুষ্ঠানে আমরা শীতকালীন চর্মরোগ নিয়ে কথা বলবো এবং কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এন. হুদা স্যার, যিনি একাধারে বাংলাদেশের প্রায় সকল সরকারি মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। আমরা স্যারকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত। স্যারকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আছি সবার মতোই, ভালো থাকার চেষ্টা করছি। আজকে প্রোগ্রামটা এই যে প্ল্যাটফর্ম অনেকদিন পরে আসলাম, তো আজকে এই প্ল্যাটফর্মের সুবিধা হলো যে সবার সঙ্গে বিভিন্ন আমার সাবজেক্ট নিয়ে বিভিন্ন কথার এক্সচেঞ্জ করা যায়, মানুষকে জানানো যায়। তো এই জন্য আমি তোমাকে উপস্থাপক হিসেবে এবং মেডিটেক অ্যাজ ওয়েল অ্যাজ যারা এটা স্পন্সর করেছে বায়োহেলথ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। তো এখন তো এই প্রোগ্রামের আজকে যেটা হেডলাইন সেটা ছিল যে শীতকালীন চর্মরোগ। এখন শীতকাল, এখন তো পৌষ শেষ হয়ে গেছে, বাংলা মাঘের প্রথমে দেখবো তো 1-2 তারিখ হবে। তো যাই হোক, জানুয়ারির প্রথম দিকে এখন পুরো শীত। জি স্যার, আমরা কথা বলবো শীতকালের বিভিন্ন রকম চর্মরোগ নিয়ে এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি কিন্তু একই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা বিভিন্ন রকম প্রশ্ন করতে চান, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে। আপনারা নির্দ্বিধায় শীতকালীন চর্মরোগ সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার সময় অবশ্যই আপনার নাম, বয়স এবং ওজন উল্লেখ করতে ভুলবেন না। আমাদের আজকের অতিথি চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা আমাদের আলোচনায় চলে যাব, শীতকালীন চর্মরোগ নিয়ে কথা বলবো। এবং স্যার, আমরা জানি যে শীতকাল আবহাওয়ার একটা তারতম্যের কারণে আমাদের শরীর খসখসে হয়ে যায়, ত্বকটা শুষ্ক হয়ে যায় এবং এই শুষ্ক ত্বক থেকে নানান ধরনের অসুবিধাও তৈরি হতে পারে। তো স্যার, আপনার কাছে আসলে জানতে চাইবো, শীতকালীন চর্মরোগের মধ্যে অবশ্যই শুষ্কতা তো একটা ব্যাপার আছে, এটা থেকে আর কি কি চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে? অ্যাকচুয়ালি শীতের সময় স্বাভাবিকভাবেই বাতাসে জলীয় বাষ্প কমে যায়, আর্দ্রতা কমে যায়, স্বাভাবিকভাবে আমাদের শরীরটা শুকনো হয়ে যায়। স্বাভাবিকভাবে এই শুকনোতা জনিত কারণে স্কিনটা শুকনো হয়ে যায়, কারণ আমাদের স্কিনটা তো পুরো আমাদের শরীরকে কাভার করে রেখেছে এবং স্কিনটা হলো আমাদের শরীরের সব অর্গানের মধ্যে সবচেয়ে বড় অর্গান, যেটা আমাদের শরীরটা পুরোটাকে ঢেকে রেখেছে। তো শীতের দিনে যখন আবহাওয়া খুব ড্রাই হয় তখন স্বাভাবিকভাবে চামড়া শুকনো হয়ে যায়। সাধারণ প্রবলেম যেগুলো মানুষের হয়, ঠোঁট ফাটা থেকে শুরু করে পা ফাটা, হাত ফাটা থেকে শুরু করে যত রকমের চর্মরোগের প্রবলেম সবই তো আসে। বিশেষ করে যেগুলো চর্মরোগ শীতের দিন আমরা খুব বেশি পাই, সেটার মধ্যে যেমন সোরিয়াসিস একটা ডিজিজ, যেটা বেশ কমন, ইদানিং শীতের সময় খুব বেশি পাওয়া যায়। এছাড়া আছে স্ক্যাবিসটা শীতের দিনে বেশি হয়। সব ধরনের এক্সিমা যেগুলো ড্রাইনেসের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো বেশি হয়। তারপরে যেমন বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যালার্জিক যে অ্যাটোপিক টেন্ডেন্সি, অ্যালার্জিক ডার্মাটাইটিস, সেটাও খুব বেশি হয়। তো আজকে আমি শুরুতেই সোরিয়াসিস নিয়ে একটু কথা বলবো। সোরিয়াসিস রোগ এই সময় খুব প্রচুর পাচ্ছি আমরা এই সময়টা। কারণ সোরিয়াসিসের যেটা হয় সেটা হলো চামড়া শুকনো হয়ে যায়, চামড়া শক্ত হয়ে যায়, চামড়া ফেটে যায়, লাল হয়ে চামড়া উঠতে থাকে মাছের আঁশের মতো। এবং এটা শীতের সময় যেহেতু আবহাওয়া খুব ড্রাই হয়ে যায়, স্বাভাবিকভাবে এই সময়টা সোরিয়াসিসের প্রকোপটা খুব বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবেই। তো সোরিয়াসিস নিয়ে কথা বলবো। আমাদের দেশে সোরিয়াসিস রোগী প্রচুর। আমার ধারণা যে 1.5% মানুষ আমাদের দেশে সোরিয়াসিসে আক্রান্ত। ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলা হয় যে 2% পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ সোরিয়াটিক। তো আমাদের দেশে, আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, ট্রপিক্যাল কান্ট্রি, তো আমাদের দেশে সোরিয়াসিসের প্রকোপ একটু কম। আসলে সোরিয়াসিস তো বলা হয় শীত প্রধান দেশের অসুখ, কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে সোরিয়াসিস আমাদের দেশে প্রচুর পাওয়া যাচ্ছে। তারপর আমার মনে হয় যে প্রায় মানে 1.4 to 1.5% মানুষ সোরিয়াসিসে আক্রান্ত
এবং শীতের সময় আমরা যে টোটাল দেখি, আমি বিশেষ করে আমার চেম্বারে যত পেশেন্ট দেখি, তার 1/4 at least 1/4 পেশেন্ট সোরিয়াসিসের বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসতেছে। তো সোরিয়াসিসের এটা একটা বেসিক্যালি একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, একটা ক্রনিক প্রদাহজনিত একটা রোগ, যেখানে যেটা হয় যে চামড়া শুকনো হয়ে যায়, চামড়া শক্ত হয়ে মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। তো এটা একটা সিস্টেমিক ডিজিজ, এবং এটা শুধু সোরিয়াসিস শুধু যে স্কিনে হয় তা না। চামড়ার সঙ্গে সঙ্গে সোরিয়াসিস আরো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়। তার মধ্যে হয় নেইল আমরা বলি নেইল সোরিয়াসিস, নখই শুধু আক্রান্ত করে। এছাড়াও স্কাল্প সোরিয়াসিসও হয়। স্কাল্প সোরিয়াসিসে কিছু কিছু ক্ষেত্রে শুধু স্কাল্পেই হয়, শরীরে থাকে না ইনিশিয়ালি যেটা হয়। অনেক পেশেন্ট আছে যাদের শুধু মাথাতেই চামড়া উঠতে থাকে, খুশকির মতো চড়া চড়া চামড়া উঠতে থাকে। কিছু কিছু পেশেন্টের শুধুমাত্র নখেই হয়, তাদের শরীরে হয় না। কিন্তু শুরুতে ইউজুয়ালি সোরিয়াসিস কিছু কিছু ক্ষেত্র ছাড়া শুরু হয় কিছু কিছু জায়গা থেকে, যেমন মাথা থেকে শুরু হতে পারে। তারপরে যেগুলো ফ্রিকশন পয়েন্ট, যেমন হাতের ভাঁজ, পায়ের ভাঁজ, হাঁটুতে, তারপরে স্কাল্প, এইসব জায়গা থেকে শুরু হয় এবং এটাতে সারা শরীরে চামড়া উঠতে থাকে। তো সোরিয়াসিস যেকোনো বয়সেই হতে পারে। এটা সাধারণত এটার মিন এজ হলো 27 ইয়ার্স। মানে মিন এজ মানে এটা হলো 27 বছরের দিকে এটা মানে ইন অ্যান এভারেজ 27 বছর হয়। তার মানে জন্মের পর থেকে বাচ্চাদেরও হতে পারে, ওল্ড এজও হতে পারে। এই টাইমটা বেশি হয়। বলা হয় যে 20 থেকে 40 বছরের মধ্যেই সোরিয়াসিস মানে শুরু হয়, দেখা দেয়, এবং এটার মিন এজ হলো 27, 27 বছরের দিকে দেখা যায়। এটার যে লক্ষণ সেটা হলো শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হলো যে কনুইতে বা হাঁটুতে কিংবা স্কাল্পে মাথা থেকে চামড়া ওঠা শুরু হয় এবং আস্তে আস্তে এটা পুরা শরীরে ছড়িয়ে যেতে পারে। তো এটার জন্যে এখন আগেকার দিনে অতটা ভালো চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা এসেছে। তো চিকিৎসা ছাড়াও একটি নিয়ম কানুন গুলো খুব স্ট্রিক্টলি মেনে চলতে হয়। এটার বেসিক নিয়ম যেটা সেটা হলো যে স্যার, একটু ইন্টারাপ্ট করব। আমাদের একজন দর্শক আছেন, প্রশ্ন করেছেন আমাদেরকে। কাকলি, বয়স 24 বছর। তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে তার মায়ের সোরিয়াসিস আছে, এবং তিনি জানতে চেয়েছেন সোরিয়াসিস রোগটা ছোঁয়াচে কিনা, এবং এটার বংশগত কোনো প্রভাব আছে কিনা। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সোরিয়াসিস একেবারেই কোনো ছোঁয়াচে রোগ নয়, কারণ এটা কোনো জীবাণুঘটিত রোগ নয়। এটা অ্যাকচুয়ালি কেন হয় এখন পর্যন্ত জানা যায় নাই, তবে বলা হয় এটা অটোইমিউন ডিজিজ। মানে এটা শরীরে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা কোনো কারণে ব্রেকডাউন করলে এই অসুখটা দেখা দেয়। আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম আছে, যখন কোনো কারণে ইমিউন সিস্টেমটা ব্রেকডাউন করে, যখন আমাদের ইমিউন সিস্টেমটা এইটার এগেইনস্টে কাজ করে, এই সেলের এগেইনস্টে, তখনই এই চামড়ার মধ্যে এই রোগটা দেখা দেয়। এটা হলো হতে পারে একটা থিওরি। আর হতে পারে একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যেটা প্রশ্ন করেছেন, যেটা ছোঁয়াচে কিনা, একেবারেই ছোঁয়াচে নয়। তবে যেহেতু মায়ের আছে, কাজে বংশগত একটা সম্ভাবনা আছে। ইউরোপে বলা হয় যেটা বংশগত হলে যদি বাবা মা দুই সাইডেই থাকে তাহলে অলমোস্ট 50% পসিবিলিটি থাকে ছেলে মেয়েদের সোরিয়াসিস হওয়ার। আর যদি একজনের থাকে তাহলে প্রতিরোধের কোনো উপায় আছে কিনা, যার আক্রান্ত হবার সম্ভাবনা আছে ভবিষ্যতে, সে কি কোনো প্রতিরোধ ব্যবস্থা নিয়ে চলতে পারে কিনা? হ্যাঁ, যেহেতু মায়ের আছে তার পসিবিলিটি আছে। যেটা বলা হয় যে আমাদের দেশের আমার যেটা ধারণা, বা আমি তো লাস্ট 44 ইয়ার্স স্কিন স্পেশালি চর্মরোগ নিয়ে কাজ করি এবং সোরিয়াসিস নিয়ে প্রচুর কাজ করেছি আমি সারা জীবনে। তো সোরিয়াসিস শুধু দেশে না, বিদেশেও আমি অনেক জায়গায় সোরিয়াসিস নিয়ে কাজ করেছি এবং দেখেছি। ওয়ার্ল্ডের বড় সোরিয়াসিস হসপিটাল গুলোতে আমি অনেক জায়গায় গেছি। তো সোরিয়াসিসে অ্যাকচুয়ালি হয় কি যে এটা তো ইউরোপে বলা হয় যে 50% জেনেটিক্যালি আসে ইন কেস অফ বোথ সাইড, যদি ম্যাটারনাল প্যাটার্ন দুই সাইডে থাকে। ওয়ান সাইড থাকলেও 25%। আমাদের দেশে আমার অভিজ্ঞতা সেটা না। আমাদের দেশে আমার অভিজ্ঞতা সেটা হলো যে যদি বাবা মায়ের দুই সাইডেই থাকে তো এটি 30%, আর যদি এক সাইডে থাকলে তাহলে 15 to 20%, তার বেশি না। কারণ আমি তো অলমোস্ট সব পেশেন্টের হিস্ট্রি নেই যে বাবা মায়ের সাইডে কার আছে কিনা। তো তাতে আমার মনে হয় এরকমই হবে, কারণ আমাদের দেশে ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের দেশে এমনি সোরিয়াসিসের প্রকোপ কম ইউরোপের বা ঠান্ডার দেশগুলোর চেয়ে। যাই হোক, যেহেতু আপনার শুধু মায়ের আছে, কাজেই তারপরও আপনার 15 to 20% চান্স আছে সোরিয়াসিস ডেভেলপ করার। তবে মায়ের আছে জন্যই যে হবে এমন কোনো কথা না। 85% বা 80% পসিবিলিটি নাই, কাজে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এটা একেবারেই ছোঁয়াচে না।
এখন কিভাবে ওই যে বলল প্রশ্ন তুমি যেটা করলা যে এটা প্রিভেন্টিভ মেজারটা কি? অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ মেজার তেমন কিছুই না। তবে যেহেতু মায়ের আছে সোরিয়াসিস যেটা হয়, সোরিয়াসিস বেসিক্যালি একটা ড্রাইং প্রসেস। যেখানে চামড়া শুকনো হয়ে যায়। চামড়ার সেল আমাদের যে চামড়ার উপর লেয়ারে কতগুলো সেল থাকে, এটার কয়েকটা লেয়ার থাকে। তো এই লেয়ার গুলার চামড়ার যে আমাদের সবসময় তো চামড়ার কিন্তু প্রলিফারেশন হচ্ছে এবং চামড়ার শেড আউট হচ্ছে, পিল আউট হচ্ছে। এই প্রলিফারেশনটা হয় আমাদের ৪ টে লেয়ার মূল চামড়ার। এটার ইনার অ্যাভারেজ 28 ডেজ লাগে, মানে বেজাল লেয়ার থেকে সারফেস লেয়ারে আসতে, আপার লেয়ারে আসতে। এটা ইনার অ্যাভারেজ 4 ডেজে চলে আসে। তার মানে প্রলিফারেশন খুব তাড়াতাড়ি হয় এবং স্কেলিং শুরু হয়ে যায়, চামড়ার ওঠা শুরু হয়ে যায়। দ্যাট মিনস এটা একটা ড্রাইং প্রসেস, চামড়া শুকনো হয়ে যায় আর কি। তো যেহেতু এটা চামড়ার ড্রাইনেজ সাথে সম্পর্ক আছে, কাজে প্রিভেন্টিভ মেজার হিসেবে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে আমরা আগে থেকে বলি যে কিছু কিছু নিয়ম মেনে চলতে। তার মধ্যে একটা বলি যে সবসময় শরীরটাকে তৈলাক্ত রাখার চেষ্টা করতে, পাওয়ারফুল ডিটারজেন্ট, পাওয়ারফুল সাবান, শ্যাম্পু বা এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে, যেটা চামড়াকে ড্রাই আপ করে ফেলে। চামড়া ড্রাই হলেই এটা হতে পারে। তারপরে যেহেতু ফ্রিকশন পয়েন্টগুলো থেকে শুরু হয়, কাজে যাতে ফ্রিকশন না হয় পয়েন্টগুলোতে, এই জন্য খেয়াল রাখতে হবে। এই জন্য সুতি কাপড় পরবে, সবসময় ফুল স্লিভ কাপড় পরে থাকবে, যাতে হাঁটুতে কোনো ফ্রিকশন না হয়, যাতে ডেভেলপ না করে। তাহলে কয়েকটা জিনিস মেনে চলতে পারি আমরা। আমরা ফ্রিকশন অ্যাভয়েড করতে বলি, সবসময় শরীরটাকে অয়েলি ময়শ্চারাইজ করে রাখতে বলি, তেল, ভেসলিন, গ্লিসারিন রেখে, যাতে শুকনো না হয়ে যায় চামড়া। ২ নম্বর। ৩ নম্বর হলো কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে সোরিয়াসিসে। যেমন যারা স্মোক করে তাদের সোরিয়াসিস বেশি হতে পারে, স্মোকারদের বেশি হয়। তারপরে যারা ওভারওয়েট, যাদের বয়স বেশি, মানে বয়স বেশি, যাদের ওভারওয়েট হয়, ওয়েট বেড়ে যায়, তাদের একটা সোরিয়াসিস হওয়ার টেন্ডেন্সি হয়, কাজে ওয়েট বাড়ানো যাবে না। তারপরে কিছু কিছু ব্যাপার আছে, যেমন যারা খুব টেনশনে থাকে, অ্যাংজাইটি টেনশনে থাকে, তাদেরও সোরিয়াসিস হতে পারে, মানে একটা ফ্যাক্টর থাকে ডেভেলপ করার। কাজে ওয়েট বাড়ানো যাবে না, সবসময় স্লিম থাকার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক রাখতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেন কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি না হয়, চামড়া যাতে ড্রাই আপ না হয়, সেজন্য যেসব খাবার খেলে ভিটামিন খেলে বা ব্যালেন্স ডায়েট খেলে চামড়ার ময়েশ্চার ঠিক থাকে সেটা ঠিক রাখতে হবে। পরিমিত পানি খেতে হবে, যাতে বিশেষ করে শীতের দিনে যাতে হাইড্রেশনটা ঠিক থাকে। এইসব মেনে চললে মোটামুটি মেনে চলতে বলি আমরা, যাদের বাবা মায়ের কারো এরকম আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদেরকে যাতে সহজে ডেভেলপ না করে। এই এছাড়া আচ্ছা, তেমন কিছু আর ধন্যবাদ। না এটার জন্য। আমরা আরো হ্যাঁ, কয়েকটা প্রশ্ন নিয়ে নিব এর মাঝে। আমাদেরকে নাজমুন নাহার, বয়স 23, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন শীতকালে আসলে কি ধরনের তেল এবং কসমেটিক্স ব্যবহার করাটা ত্বকের জন্য উপযোগী হবে। সেটা অলিভ অয়েল, নারকেল তেল, সরিষার তেল, কোনটা আপনারা সাধারণত সাজেস্ট করে থাকেন? নাজমুন্নাহকে ধন্যবাদ। এটা একটা খুব কমন প্রশ্ন। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে শীতের দিনে তো সবারই চামড়া একটু ড্রাই হয়ে যায়। তবে ডিফারেন্স আছে। সবার চামড়া কিন্তু এক না। কারো চামড়া গ্রীষ্মকালেও ড্রাই থাকে। যেমন কিছু ডিজিজ আছে, ইকথায়োসিস, জন্মগতভাবে চামড়া ড্রাই, চামড়া ফেটে যায়, শুকনা হয়ে যায়। তাছাড়া জন্মগতভাবে কিছু মানুষ আছে যাদের চামড়া ড্রাই থাকে। তারপরে কিছু অ্যাটোপিক সাবজেক্ট আছে। অ্যাটোপিক কথাটার মানে হলো জন্মগতভাবে একটু ঠান্ডা সর্দির ভাব থাকে এবং আ শরীরটা ড্রাই হয়, ইচিং টেন্ডেন্সি হয়। এরকম আছে মানুষ। আর কিছু মানুষ আছে যারা বিশেষ করে আমাদের যাদের আমরা এই দেশের মানুষ, ইন্ডিয়ান অরিজিন বা বাংলাদেশ এই এলাকার মানুষ, আমাদের তো চামড়া তুলনামূলকভাবে ইউরোপিয়ানদের চেয়ে একটু বেশি ঠিক, এবং আমাদের যেহেতু আমরা কালো চামড়ার মানুষ, আমাদের সুবিধা আছে যে আমাদের অনেক কিছু থেকে আমরা সেফ রাখতে পারি। তারপরেও এই যে ইমোলিয়েন্ট বা তেল, ভ্যাসলিন, গ্লিসারিন, লোশন, এটা শীতের দিনে মোটামুটি সবাইকেই মাখতে হয়। তবে যাদের চামড়া একটু ইনিশিয়ালি অয়েলি থাকে, জন্মগতভাবে বা বংশগতভাবে যাদের চামড়া ড্রাই না, তাদের অতটা প্রয়োজন হয় না। কিন্তু যাদের চামড়া ড্রাই তাদের দেখা যায় যে অনেক সময় লোশনে হয় না, তাদের আরো পাওয়ারফুল ইমোলিয়েন্ট বা পাওয়ারফুল ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। যেমন ইউরিয়া আমরা ইউজ করি অনেক সময়, 10 to 30% পর্যন্ত ইউরিয়া ইউজ করতে হয় যেখানে খুব ড্রাই স্কিন থাকে। তারপরে আমরা স্যালিসিলিক অ্যাসিড প্রিপারেশন ইউজ করি, ভেসলিন ইউজ করি, পেট্রোলিয়াম জেল ইউজ করি, অনেক কিছু ইউজ করি। এখন আপনি যে প্রশ্ন করছেন যে কোনটা ভালো, ইট ডিপেন্ডস অন ইউর স্কিন কন্ডিশন। আপনার সমস্যা, স্কিনের কন্ডিশন কি, সেটার উপর নির্ভর করবে। আপনি অ্যাকচুয়ালি আমি যেটা বলি পেশেন্টদেরকে, যে তেল, নারকেল তেল বলেন, অলিভ অয়েল বলেন, সরিষার তেল, কোনটাই তো খারাপ না। আপনার যেটা স্যুট করবে আপনি সেটা ইউজ করবেন। সেটা আমি যেটা মনে করি, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। অনেকের সরষের তেল মেখে অভ্যস্ত আমাদের দেশের মানুষ, তারা সরষের তেলই মাখবে। অনেকের সরষের তেল মনে করে যে জ্বালা করে, একটু বার্নিং হয় বা তারা মাখবে না। তারপরে অনেকে তেল মাখতে ভালোবাসেন না, ভালো লাগে না,
তারা ভেসলিন, হোয়াইট ভেসলিন, পেট্রোলিয়াম জেলিও মাখতে পারেন, কিংবা বাজারে অনেক লোশন পাওয়া যায় এখন, ময়েশ্চারাইজার পাওয়া যায়, বিভিন্ন মিক্স প্রিপারেশন পাওয়া যায়, যেটার মধ্যে ইউরিয়া আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে, আর অনেকগুলো ইমুলিয়েন্ট থাকে যেগুলো চামড়াকে ড্রাই করে। প্যারাফিন অয়েল থাকে, প্যারাফিন ওয়াক্স থাকে, এগুলো থাকে অনেক কিছুই। এগুলো মিক্স করে কিছু প্রিপারেশন বাজারে কিনতেই পাওয়া যায়, সারা দুনিয়ায় পাওয়া যায়। শীতের দেশগুলোতে বেশি পাওয়া যায়, কারণ ওখানে চামড়ার মানুষ সারা বছরই ড্রাই থাকে। আমাদের এখানে চামড়ার ভেরিয়েশন তো হয়, গ্রীষ্মকালে চামড়া একটু তৈলাক্ত হয়ে যায়, শীতকালে মানে ড্রাই হয়। তারপরে বেশিরভাগ মানুষের শুধু উপরের অংশ একটু অয়েলি হয়, নিচে ড্রাই হয়। এগুলো ডিফারেন্স আছে। আমি যেটা মনে করি যে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ভেজাল না হলে সবটাই ভালো, কোনোটাই খারাপ না। আপনার যেটা স্যুট করে, যেটা মাখলে আপনি কমফোর্ট ফিল করেন, চামড়াটা অয়েলি থাকে, আপনার আনইজি ফিল হয় না, সেটাই আপনার মানে ময়েশ্চারাইজার। আপনি তেল বলেন, ভেসলিন, যেটাই আপনি ভালো মত সেটাই ইউজ করবেন, এটাই মনে করি আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। স্যার, আপনাকেও ধন্যবাদ চমৎকারভাবে এই সুন্দর প্রশ্নটির উত্তর দেবার জন্য। আমাদের আরেকজন দর্শক আছেন মুজাহিদ, বয়স ৩৩ বছর, ওজন ৬৫ কেজি। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে উনি দাড়িতে খুব চুলকানি অনুভব করেন এবং উনি ২-৩ দিন পরপরই ওনাকে শেভ করতে হয় অফিসিয়াল কারণে। এজন্য ওনার মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। উনি এই চুলকানি থেকে বাঁচার জন্য আসলে কি করতে পারেন? উনার ত্বক অনেক শুষ্ক। আচ্ছা, দাড়িতে ওনার চুলকানি হয়, এটা একটা ডিজিজ আছে, এটার নাম হলো সিবুরিক ডার্মাটাইটিস। এটা হয় কি, হেয়ার ফলিকুল গুলো, হেয়ারি রিজিয়ন গুলো, যে বিরাড রিজনে, স্কাল্পে, তারপরে বগলে যেখানে লোম থাকে, সেই জায়গাগুলোতে এফেক্ট করে। এবং এখানে ওই শেভ করাটা আসলে সলিউশন নয়। শেভ করলে একটু কমফোর্ট ফিল করে, হয়তো আপনি হয়তো শেভ যখন করেন তখন হয়তো কমফোর্ট ফিল করেন কিছু একদিনের জন্য, বা ১২-১৩ ঘন্টার পরে যখন আবার চুল খোঁচা খোঁচা গজায়, তখন কিন্তু আবারও একই রকম ভাবে ওই চুলকানি শুরু হয়। কাজে শেভ করাটা কিন্তু এটা সলিউশন না। বরং আপনি একটু যদি দাড়ি লম্বা রাখেন তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে বারবার শেভ করলেও ইরিটেশন হয়। তাতে করে যেহেতু আপনার সেবরিক কন্ডিশন আছে, সেবরিক ডার্মাটাইটিস বলি আমরা এটাকে, তাতে করে কিন্তু আপনার প্রবলেম কমে না, আসলে বাড়ে। এটার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট আছে। এটা আমি মনে করি যে আপনি এটা সেবরিক কন্ডিশন, সেবরিক ডার্মাটাইটিস, এটাতে লোমের গোড়া থেকে এক ধরনের অয়েলি সিক্রেশন হয়, এবং এটা লোমের গোড়ায় চলে আসে, এবং এটার জন্য চুলকানিটা আপনার হয়। তো বিশেষ করে যাদের একটু অ্যালার্জিক টেন্ডেন্সি আছে তাদের খুব চুলকায় এটা। তো আপনার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে এটা আপনি নিজে কিছু না করে আপনি একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেন, তাকে দেখান, তিনি এটার সমাধান দিতে পারবেন। আর আপাতত যেটা করতে পারেন সেটা হলো যে আপনি যদি বেশি ড্রাই হয়, একটু মাইল্ড, মুখে তো বেশি তৈলাক্ত দেওয়া মুশকিল, একটু ইমোলিয়েন্ট টাইপের জিনিস, লোশন টাইপের জিনিস ইউজ করে দেখতে পারেন। একটু লাইট অয়েলের মধ্যে কোকোনাট অয়েলটা একটু লাইট, একটু হালকা, এটা ইউজ করতে পারেন, তাতে চুলকানিটা কমতে পারে। কিন্তু নিজে থেকে ফেসে কোনো স্টেরয়েড জাতীয় ক্রিম আপনি লাগাবেন না, বা কারো দোকানদারের কথা মতো কোনো ওষুধ ইউজ না করাই ভালো। আপনি সম্ভব হলে আপনি একজন কোনো অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন, তিনি আপনাকে একটা সলিউশন দেবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আরো অনেক প্রশ্ন পাচ্ছি। আমরা দর্শকদের জন্য, আমাদের যেহেতু আমাদের আজকের আয়োজন, আমরা তাদের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কথা বলতে চাই। আমাদের সাথে আছেন পাভেল। তিনি জানতে চেয়েছেন যে তার হাতের আঙ্গুল ফেটে যায় এবং উপরের চামড়া উঠে থাকে, মাথায়ও খুশকির মতো আছে, এবং তিনি হাতের আঙ্গুলে ক্লপিরক্স মলম ব্যবহার করেন, কিন্তু ওনার তেমন কোনো উপকার হচ্ছে না। উনি এখন কি করতে পারেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা শীতে বাড়ে কিনা উনি বলেননি, তবে উইন্টারে এই ধরনের প্রবলেম বাড়ে, হাতের চামড়া ফেটে যায়, আবার শুকনো হয়ে যায়, এটা হতে পারে। তবে ওনার নখের চামড়া ওঠে, এটা যদি ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়, তাহলে ক্লোপাইরস ক্রিম দিলে কাজ হবে, কারণ ক্লোপাইরসটা হলো অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, তো কাজ হবে। কিন্তু ওনার ডিসক্রিপশন শুনে তো আমার কাছে ফাঙ্গাস মনে হলো না, মনে হলো যে এটা ড্রাইনেসের জন্য হচ্ছে, কোনো ড্রাইনেসের কারণে না এটা হচ্ছে ওনার। তো আমি মনে করি যে এটা আপনি ক্লোপারেক্স না লেগে যদি আপনি শুধু ভেসলিন বা পেট্রোলিয়াম জেল মেখে তৈলাক্ত রাখেন, এবং সবসময় যদি হাতটা যদি পানিতে না ভেজান, যেমন পানিতে ভিজলে কিন্তু চামড়া আরো ড্রাই হয়ে যায়। এখানে ৪টে জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো ডিটারজেন্ট অ্যাভয়েড করবেন হাতে। ডিটারজেন্ট বলতে ডেটল, স্যাভলন, সেটনিল সাবান লাগলে আরো চামড়া ড্রাই হয়ে যাবে, চামড়া ফেটে যাবে, তাতে করে চুলকানি বাড়বে, সমস্যা বাড়বে। এটা হলো একটা। ২ নম্বর হলো পানিতে ভিজলে কিন্তু চামড়া আরো ড্রাই হয়ে যায়। যখন পানিতে আপনার চামড়াটা, আঙ্গুলটা, হাতটা ভিজবে, তখন আপনি বুঝবেন না, একটু পরে দেখবেন চরচর করতেছে, ড্রাই হয়ে যাচ্ছে, এবং চামড়া আরো ফেটে যেতে পারে। এই জন্য ওভার ইউজ অফ ওয়াটার ইজ অলওয়েজ হার্মফুল টু ইউ। কাজেই আপনি বেশি পানিতে হাত ভেজাবেন না। যেমন আপনি হাত দিয়ে ভাত না খেয়ে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন,
মুসলমান হলে তো আপনি মুসলিম কাজে উজু করলে উজু না করে তায়াম্মুম করতে পারেন। মানে মোট কথা বিনা প্রয়োজনে হাতটা ভেজাবেন না। ৩ নম্বর হলো হাতটা এরকম শুকনো রাখবেন না। ৪ নম্বর হলো সবসময় তৈলাক্ত রাখবেন। তাইলে হলো আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি সাধারণ ফাটা বা সাধারণ চামড়া ওঠা বা শুকনাজনিত কারণে শীতের কারণে হয়ে থাকলে এটা সলভ হয়ে যাবে। তারপর যদি না হয় তাহলে আপনি একজন ডাক্তার দেখাইতেই হবে। কারণ এটা আপনি নিজে কিছু না করাই ভালো। আপনি একজন অভিজ্ঞ চর্মরোগীর সঙ্গে দেখান, উনি এটা সলিউশন দিবে। আর মাথার খুশকির কথা যেটা বলছেন, খুশকি তো একটা কমন প্রবলেম শীতে। সাধারণ যেটা ড্যান্ড্রাফ বা খুশকি সেটা তো খুবই কমন। বিশেষ শীত আসলে বাড়ে, কারণ শীতে আবহাওয়া ড্রাই হওয়ার জন্য খুশকির প্রবণতা একটু বাড়ে। আর অন্য কারণে হতে পারে, একটু আগে বলেছিলাম সোরিয়াসিস সম্বন্ধে। সোরিয়াসিস একটা ডিজিজ আছে যেটা থেকে মাথায় ছোট ছোট চামড়া ওঠে। সোরিয়াসিসও কিন্তু আপনার এই শীতে বাড়ে। শীতে আবহাওয়া ড্রাই হয়, তখন এই মাথার চামড়া ওঠা বাড়ে। তো আগে এটারই ভয় পাওয়ার কোনো কারণে, এটা হয়তো আপনার সোরিয়াসিস নাও হতে পারে যেহেতু আপনার অন্য জায়গায় কিছু নাই। তো এটা সাধারণ খুশকি হতে পারে। এট দ্য সেম টাইম ড্রেনেজের জন্য হাতও চামড়া উঠতে পারে, শুকনো হতে পারে। আমি মনে করি দুটার জন্যই আপনি একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেন, তিনি আপনাকে পরামর্শ দেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আবারও চমৎকারভাবেই এত সুন্দর করে প্রশ্নটির উত্তর দেবার জন্য। আমাদের সাথে আছেন জাকির হোসেন। তিনি জানতে চেয়েছেন যে উনি ডায়াবেটিসে আক্রান্ত, হাঁটুতে, রানে, হাতে লাল র্যাশ হয়ে আস্তে আস্তে সেগুলো শুকিয়ে কালচে ফ্লেকের মতন হয়ে যায় এবং ওনার হাঁটু কালো হয়ে কুঁচকে যায়। উনি এটার জন্য আসলে কি করতে পারেন? ওনার বয়স হচ্ছে প্রায় ৭৪ বছর। ধন্যবাদ আপনাকে। আপনি সিনিয়র মানুষ, বয়স হয়ে গেছে, কাজে কিছু তো প্রবলেম হবেই। অ্যাকচুয়ালি ডায়াবেটিস এখানে ৩ টা জিনিস হতে পারে। একটা হতে পারে যে বয়সজনিত কারণে আপনার শুকনা হয়ে যাচ্ছে চামড়া, সে কারণে এই সমস্যাগুলো হতে পারে। ২ নম্বর হলো যে যদি জন্মগতভাবে বংশগতভাবে যদি আপনার চামড়া ড্রাই থাকে, সেটা একটা কারণ হতে পারে। ৩ নম্বর হলো এখন শীতের দিন। শীতের দিনে এমনি সব মানুষেরই কিছু না কিছু চামড়া ড্রাই হয়, যেটা আপনার হচ্ছে। আর ৪ নম্বর হলো যে আপনি তো ডায়াবেটিক। ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু যদি ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোল না থাকে তাহলে স্কিন একটু ড্রাই হতে পারে। এগুলো ফ্যাক্টর আছে। তাহলে আপনাকে সবগুলো নিয়মই মানতে হবে। একটা হলো যে বয়সজনিত কারণে যেটা হচ্ছে এটা কিছু হবেই, সেটা কিছুটা মেনে নিতে হবে। এজন্য আপনাকে সবসময় নিয়ম মানতে হবে। আর যদি জেনেটিক হয়, বংশগত, সেটাও মেনে নিতে হবে। বংশগত যেটা সেটা তো আসবেই। আর ডায়াবেটিসটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। এখন যেটা করবেন আপনি সেটা হলো ৪ টে জিনিস আপনি আগের মতই যেটা বললাম যে ড্রাইনেসের জন্য এটা মেনে চলবেন। ১ নম্বর হলো ডিটারজেন্ট গুলো এভয়েড করবেন। ডেটল, স্যাভলন, সেপনিল, সাবান, শ্যাম্পু, জেট, সাবান এগুলো ধরবেন না। এখন কিভাবে তাহলে শরীর পরিষ্কার করবেন? আপনি বাজারে কিছু পাবেন যেগুলো অ্যালকালি ফ্রি সোপ পাওয়া যায়। অ্যালকালি ফ্রি সোপ মানে এগুলো নিউট্রাল পিএইচ এর, যেগুলো অ্যাসিডও না, অ্যালকালিও না। তার মানে এগুলো সোপ ফ্রি ক্লিনজার, সোজা কথা। এগুলো ইউজ করতে পারেন। এগুলো আমাদের দেশে কম পাওয়া যায়, তবে কিছু মেডিকেটেড ক্লিনজার পাওয়া যায়। যেমন কিছু কোম্পানি আছে যে ইম্পোর্ট, বেশিরভাগ এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট হয়। যেমন নন ড্রাইং ক্লিনজার আছে, তারপরে ওয়েল সোপ পাওয়া যায় লিকুইড। এগুলো বেব কোম্পানির একটা হচ্ছে ওয়েল সোপ, নন ড্রাইং ক্লিনজার আছে। আরো এরকম আছে। ফিগডামার একটা নন ড্রাইং ক্লিনজার আছে, ফেনা হয় না কিন্তু পরিষ্কার হয়। এই জাতীয় জিনিসগুলো আপনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনাকে দিবে। আপনি আপনার গোসলের জন্য বা শরীর ওয়াশ করার জন্য এটা ইউজ করতে পারেন। এগুলো নন সোপ, এগুলো অ্যালকালি ফ্রি, এগুলো ওয়েল বেস। এগুলো ইউজ করলে আপনার শরীরটা পরিষ্কার হবে, কিছু ফেনাও হবে, কিন্তু শরীরটা ড্রাই করবে না। তাহলে ১ নম্বর হলো আপনি ডিটারজেন্ট এভয়েড করবেন। আমি যেটা বললাম এরকম ক্লিনজার ইউজ করবেন। ২ নম্বর হলো যে আপনি উম ওই বিনা কারণে পানিতে ভেজাবেন না। যেমন যেমন আপনি বয়স্ক মানুষ নিশ্চয়ই নামাজ পড়েন, নামাজের জন্য উজু না করে আপনি তায়াম্মুম করতে পারেন। বারবার উজু করলে হাত পা ভিজলে বেড়ে যাবে। গোসলের সময় চট করে গোসল করে নেবেন। আননেসেসারি অনেকক্ষণ ধরে গোসল করবেন না, পানিতে বেশি ভিজাবেন না। এটা হলো ২ নম্বর। ৩ নম্বর হলো সেটা শুকনো রাখবেন না। সবসময় আপনার যেটা পছন্দ হয়, একটু আগে বলতেছিলাম, তেল, ভেসলিন, গ্লিসারিন, লোশন, আপনি যেটা পছন্দ করেন সেটাই মাখেন। মেখে শরীরটা অয়েলি রাখার চেষ্টা করেন। আর ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন। আমি মনে করি আমার কথাগুলো যদি ফলো করেন আপনি ভালো থাকবেন। এটার জন্য যদি আপনি সাধারণ শুকনো হওয়ার জন্য, বয়সজনিত কারণে, এসব কারণে চামড়া উঠতে থাকে, তাহলে আপনি নিয়ম মানলেই ভালো থাকবেন। কোনো ডাক্তারের পরামর্শেরও দরকার নাই। আপনি নিজেই বুঝবেন আমি যে কথাগুলো বললাম এটা ফলো করলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জাকির হোসেন আপনার প্রশ্নটির জন্য। হেলাল উদ্দিন আমাদেরকে প্রশ্ন করেছেন। স্যার আপনাকে সালাম জানিয়েছেন এবং উনি জানতে চেয়েছেন উনার মাথায় ছোট ছোট ফুসকুড়ি তৈরি হয়, কোনো ওষুধ এর জন্য আপনি সাজেস্ট করতে পারবেন কিনা ওনার জন্য? ধন্যবাদ, ধন্যবাদ হেলালুদ্দিন। আপনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম ওনার সালাম। বয়স তো ৩২ বছর। হ্যাঁ, হ্যাঁ।
বয়স জি, ৩২ বছর। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার যে বয়স, এই বয়সে মাথায় যে গোটা ফুসকি হচ্ছে, এটা একটা ডিজিজ আছে, নাম হলো সিবুরিক ফলিকুলাইটিস। এটাতে একটু মাথায় খুশকি হয়, ছোট, ছোট দানা হয়। এটা একটা ডিজিজ। এটা আমরা বলি সিবুরিক ফলিকুলাইটিস। যেখানে লোম আছে সেখানে মাথা ছাড়া অন্যান্য জায়গায় যেখানে লোম আছে সেখানেও হতে পারে। ইনিশিয়ালি এটা মাথা থেকেই শুরু হয়। পরের দিকে এই বিয়ার্ডে হতে পারে, আপনার বগলে, এক্সিলারি রিজিয়নে যেখানে আপনার লোম আছে সেখানে হতে পারে, বা শরীরের লোমশিরা এগুলো যেটা হয়। এটা একটা ডিজিজ, এটা সিভিরিক ফলিকুলাইটিস। এটা আসলে এমনি আমি যে ওষুধ বলি সেটাতে খুব বেশি লাভ হবে না। এটা আমি মনে করি যে আপনি একজন অভিজ্ঞ স্কিন স্পেশালিস্টকে দেখান। উনি এটার মানে সলিউশন দিতে পারবেন। তবে ইনিশিয়ালি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি একটা কোনো ভালো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে পরিষ্কার রাখবেন। কারণ এটার সঙ্গে মাথার তৈলাক্ত ভাবের একটা সম্পর্ক থাকে। যাদের সিভিরিক ফলিকুলাইটিস হয় তাদের মাথা এইসব একটু অয়েলি হয় ইউজুয়ালি। সেটা যদি হয় তাহলে একটা যেকোনো ভালো শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করে পরিষ্কার রাখবেন। তৈলাক্ত বেশি কিছু লাগাবেন না। যদি খুব ড্রাই মনে হয় ১-২ ফোঁটা তেল দিতে পারেন, কিন্তু বেশি তৈলাক্ত কিছু দিবেন না। আর যদি চুলকানি বেশি থাকে তাহলে যেসব খাবার খেলে চুলকানি সেগুলো খাবেন না। আর আর এছাড়া নিজে থেকে কিছু ওষুধ ইউজ না করে আপনি একজন অভিজ্ঞ চর্মরোগীর সঙ্গে পরামর্শ করেন। উনি এটার সলিউশন দেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হেলালুদ্দিন আপনার প্রশ্নের জন্য। আশা করি উত্তরটি পেয়ে গেছেন। আমাদের সাথে আছেন জহির, বয়স ২৮ বছর। তিনি জানতে চেয়েছেন উনার মাথায় প্রায় ৫-৭ বছর ধরে প্রচন্ড খুশকি হয়। মাথার চুল ছোট, ছোট রাখলেও দেখা যায় যে গুড়া, গুড়া খুশকি উনার কাঁধে, কাপড়ে এবং গায়ে লেগে থাকে। উনি সিলেক্ট প্লাস শ্যাম্পুটা প্রায় ৩ বছর যাবৎ ব্যবহার করছেন। উনি জানতে চেয়েছেন এই ধরনের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু কি রেগুলার ইউজ করা যায় কিনা? এতে ত্বকের কোনো ক্ষতি হয় কিনা? এবং উনার এই খুশকি সমস্যা শুধু শীতকালে না, সারা বছরই লেগে থাকে। উনি এটা থেকে পরিত্রাণের জন্য আসলে কি করতে পারেন? স্যার, আপনার অভিজ্ঞ পরামর্শ উনি চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এটা খুব একটা কমন প্রশ্ন। এই খুশকির প্রবলেম তো খুবই কমন। বিশেষ করে শীত আসলে এই প্রবলেমটা বেড়ে যায়। তো আপনি বলছেন যে আপনার সারা বছরই থাকে। তো এটাতে আপনার কথা শুনে মনে হচ্ছে যে গুড়া, গুড়া খুশকি ওঠে, এটা আপনার সোরিয়াসিস বা খারাপ কিছু না। এটা খুশকি, ড্যান্ড্রাফই। আ তো আপনার চুলকানি হয় কিনা সেটা বলেন নাই। তো এটা খুশকিতে কিন্তু একটু চুলকানি হয়। আপনারও হতে পারে। তো যাই হোক, আপনি যেটা সিলিক ফ্লেক্স ইউজ করতেছেন তাতে হয়তো একটু ভালো থাকেন। কিন্তু সিলেক্ট ফ্লেক্স এর মধ্যে আপনার যেটা আছে প্রিপারেশন, তো সেটা একটা সিঙ্গেল প্রিপারেশন থাকে এটাতে। তো আপনি কিছু মিক্স প্রিপারেশন থাকে। যেমন জিঙ্ক পাইরোথিন আছে একটা প্রিপারেশন। এটার সঙ্গে এটা তো আ আ যে প্রিপারেশন গুলো থাকে, এটা সিঙ্গেল প্রিপারেশন এর যে মিক্স প্রিপারেশন কিছু পাওয়া যায়, বাজারে পাওয়া যায় এটার সঙ্গে। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। তাতে করে আমার মনে হয় বেশি কার্যকরী হবে। ইভেন এটার সঙ্গে কিছু এই প্রিপারেশন গুলোর সঙ্গে কিছু টার প্রিপারেশন ও পাওয়া যায়। টার মানে কোল টার টাইপের, ফাইন কোল টার থাকে এটার মধ্যে। সেই শ্যাম্পু গুলো আপনি ইউজ করতে পারেন। তবে আমি মনে করি যে সিলেক্ট প্লাস যেটা ইউজ করতেছেন এটা তো একটা কমন শ্যাম্পু। এটাতে যদি না হয় তাহলে আপনি নিজে থেকে কিছু না করে আমি মনে করি যে একজন ডাক্তার দেখানোই উচিত। কারণ আপনার যে খুব সিভিয়ার সারা বছর যেহেতু থাকে, এটার সঙ্গে আপনার চুলের ক্ষতি হতে পারে, চুল পড়ে যেতে পারে, তারপরে ইচিং হতে পারে, আরো সমস্যা হতে পারে, এবং এটা মাথা থেকে থেকে আপনার শরীরে অন্য যেখানে লোম সেখানে ছড়াতে পারে। তো আপাতত যে আপনি করতে পারেন একটু মিক্স প্রিপারেশন ইউজ করতে পারেন, যেগুলো শ্যাম্পু পাওয়া যায় বাজারে। তবে ডাক্তারের সাথে পরামর্শ করে ইউজ করাই ভালো, যেহেতু আপনি একটু বেশি সিভিয়ার। যাদের এমনি সাধারণ আম খুশকি হয় তাদের জন্য তো সাধারণ অ্যান্টি ড্যান্ড্রাফ যেগুলো শ্যাম্পু বাজারে পাওয়া যায়, কসমেটিক কোম্পানিগুলো তৈরি করে, সেগুলোই এনাফ। আর সিলেক্ট প্লাস একটা কসমেটিক টাইপেরই, স্কয়ার একটা কসমেটিক ডিভিশন আছে, ওরা তৈরি করে। তো এটা ইউজ করলে যদি কাজ না হয় তাহলে আমি মনে করি যে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, একজন স্কিন স্পেশালিস্টের। ধন্যবাদ আপনাকে। স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়ে গেছেন। আমাদের সাথে আছেন ইভা, 39 ইয়ার্স এইজ। তিনি জানতে চেয়েছেন মিনোক্সিডিল স্প্রে ইউজ করলে কেন ড্যান্ড্রাফ হয়? মিনোক্সিডিল ইউজ করলে ড্যান্ড্রাফ বেশি হয় কথাটা, মানে মিনোক্সিডিল কিছু প্রিপারেশন আছে। যেমন লোশন যেগুলো আ এখানে ২ টো জিনিস আছে। মিনোক্সিডিল কত পার্সেন্ট ইউজ করছেন উনি সেটা বলেন নাই। মিনোক্সিডিল 2% আছে, 5% আছে, 10% ও আছে। আমাদের দেশে সমস্ত 10% টা পাওয়া যায় না। 2% আর 5% পাওয়া যায়। মিনোক্সিডিলটা হলো চুল গজানোর জন্যে, চুল পড়া রোধ করার জন্য ইউজ হয়। স্যার, তো উনি যাই হোক, 5% ইউজ করেন। 5% ইউজ করেন। কিন্তু মেয়েদের জন্য ইউজুয়ালি আমরা 5% দেই না, আমরা 2% দেই। খুব সিভিয়ার ক্ষেত্রে 5% দেই, বা
5% দিলে লং টাইম দেয় না, কিছুদিন 5% দেওয়ার পরে 2% দেয়। তো লোশন ফর্মে যেগুলো মিনোক্সিডিল, এগুলো তো ওয়াটার বেস, এটা দিলে কিন্তু একটু ড্রাই হতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু যদি মিনোক্সিডিল জেল ফর্মে, আমাদের এখানে জেল ফর্মে পাওয়া যায় না, বা ক্রিম ফর্মে, ওয়েনমেন্ট ফর্মে বা স্প্রে ফর্মে যেগুলো পাওয়া যায় কিছুটা মানে ওয়েল বেস, সেটা ইউজ করলে ড্রাই হবে না। কিন্তু যেটা এমনি লোশন যেগুলো ইউজুয়ালি বাজারে পাওয়া যায় সেগুলো 2% অতটা ড্রাই হবে না, কিন্তু 5% একটু ড্রাই হয়। অনেক পেশেন্ট এটা কমপ্লেন করে, এটা হতে পারে। তো আপনি লোশন ইউজ না করে আপনি ক্রিম ফর্মে কিংবা জেল ফর্মে যেটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এই জন্যে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, যার প্রেসক্রিপশনে আপনি এটা ইউজ করতেছেন, তার সাথে পরামর্শ করেন। মিনোক্সিডিল, আরেকটা জিনিস বলি, মিনোক্সিডিল আমরা চুল পড়া রোধ করার জন্য বা চুল গজানোর জন্য ইউজ করি, কিন্তু এটা কিন্তু মিনোক্সিডিল কিন্তু পার্মানেন্ট সলিউশন না। মিনোক্সিডিল ইউজ করলে কিন্তু প্রায় অলমোস্ট সারা জীবনই ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু চুল পড়ে যায় আবার, সেটা খেয়াল রাখতে হবে। এখন অবশ্য মিনোক্সিডিল ছাড়াও চুল গজানোর জন্য, চুল পড়ার জন্য নতুন অনেক প্রিপারেশন আসছে বাজারে, তো সেটা আমরা ইউজ করি এখন। মিনোক্সিডিল এখনো ইউজ করি আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেখানে খুব সিভিয়ার কন্ডিশন, সাময়িকভাবে মিনোক্সিডিল দিয়ে চুল কিছুটা নর্মালাইজ হয়ে গেলে তখন আমরা অন্য অন্য প্রিপারেশনে যাই। আমি মনে করি যে যেহেতু মিনোক্সিডিল আপনার চামড়া ড্রাই হচ্ছে, অসুবিধা ফিল করছেন, আপনি আপনার ডাক্তার যে দিয়েছে তার সাথে পরামর্শ করেন, উনি আপনার একটা সলিউশন দেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, এবং চমৎকার প্রশ্নটির জন্য। নাসিরা খাতুন আমাদেরকে প্রশ্ন করেছেন, তার বয়স 22 বছর এবং ওজন 45 কেজি। তিনি জানতে চেয়েছেন তার স্কিন এবং গলায় ছোট ছোট তিলের মতন অনেকগুলো হয়েছে, এগুলো কি তিনি বুঝতে পারছেন না, আসলে উনি কি করবেন, আপনার পরামর্শ চাচ্ছেন। তিলের মতো তো হতে পারে অনেক কারণে। তিলের মতো কালারটা কি কালো কিনা সেটা দেখতে হবে। যদি অ্যাকচুয়ালি কালারটা কালো হয়, এবং তাহলে এটা বুঝতে হবে যে যেটা আমরা তিল বলি সেটা তিলই, কিন্তু কালারটা অনেক সময় হতে পারে যে ভায়োলেট টাইপের কালার, মানে অ্যাশ ভায়োলেট কালার হতে পারে, একটু ঘিয়ে রঙের কালার হতে পারে, একটু লাইট কালার হতে, বিভিন্ন ধরনের হতে পারে। এটা ওনার ক্লিয়ার হয়নি এই কথাটা, এবং আমরা অনেক সময় না দেখলে বুঝতে পারি না। তিল অনেক ধরনের হয়, যেমন ফ্রিকেলস একটা জিনিস আছে যেটা বংশগতভাবে আসে, একটু ডট 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 ঘিয়ে ঘিয়ে একটু হলদে, মানে হলদে ঘিয়ে টাইপের এরকম এই মুখে এটা হয়। এটা কিছুটা বংশগতভাবে আসে, বা বাবা মায়ের ছেলে থাকলে, মা খালাদের থাকলে, ফুফুদের থাকলে, সেটা একটা, সেটা এখন সাধারণ মানুষ তিল বলে। আবার এরকম আমার মতো যেন মোল আছে একটা, এরকম মোল, এরকম মোলটাকে অনেকে তিল বলে, এটাও একটা তিল। তারপরে অনেক সময় মেজ টাইপের হয়, সেটাকেও তিল বলে। অনেক সময় নিভাস টাইপের জিনিস হয়, জন্ম দাগ টাইপের ছোট ছোট, ওটাকে অনেকে তিল বলে। তো এটা বিভিন্ন ধরনের হয়। তো ওনার কথাটা ক্লিয়ার না এটা কি ধরনের জিনিস। তবে তিলের এখন খুব লেটেস্ট চিকিৎসা আছে। তিলের এখন চিকিৎসা খুব সহজ, খুব সহজেই আমরা তিল উঠা দিই। এখন তো লেজারে, CO2 লেজারে, ফ্র্যাকশন লেজারে যে কোনো ধরনের তিল উঠানো যায়। এখন তো বাংলাদেশে পিকো লেজার এসছে, পিকো লেজারে জন্মদাগ পর্যন্ত উঠানো যায়। জন্মদাগ, যত রকমের জন্মদাগ, আগে তো জন্মদাগ উঠানো গেলে মানে জরুল বা জন্মগত যে দাগগুলো আসে মুখে হয়, সব আগে একদমই চিকিৎসা ছিল না। আমরা লেজার করতে গুলো আগে তো ঝামেলা ছিল। এখন যে পিকো আসছে, পিকো যে লেটেস্ট পিকো, এখন বাংলাদেশে একটা একটা কোম্পানি নিয়ে আসছে, পিকো স্টার। এটাতে মানে ওয়ার্ল্ডের লেটেস্ট মেশিন, এটা বাংলাদেশের, ইন্ডিয়াতে 2-3টা সিটিতে এখন আছে, বাংলাদেশে আসছে। তো এটা আপনি মুখে যে কোনো দাগ, জন্মদাগ থেকে শুরু করে যে কোনো আম দাগ উঠানো, এমনকি বিশেষ করে জন্মদাগ গুলো খুব সিভিয়ার ফর্মের জন্মদাগ, জরুল টাইপের যেগুলো হয়, যেগুলো বিশেষ করে ফেসিয়াল রিজন, এইসব রিজনে খুব এটা কসমেটিক প্রবলেম, এগুলো এখন উঠানো যায়। ওই গুলশান 2 এ একটা স্কিন সেন্টার আছে, এটার নাম স্কিন, এটা আমার নামেই নাম, প্রফেসর মিনহুদা, এটা আমার মেয়ের। ওর কাছে, ওর নতুন নিয়ে এসছে এই মেশিন, পিকো স্টার। এটাতে এই ধরনের সবই রিমুভ করা যায়। তো এরকম হয়তো আরো অনেকেই নিয়ে আসবে, বাই দিস টাইম নিয়ে আসবে এটা। তবে এটা খুব এক্সপেন্সিভ মেশিন, জার্মানি মেশিন। তো এটা ওয়ার্ল্ডের লেটেস্ট মেশিন, এবং এটাতে এগুলো সবই ভালো হয়ে যায়। কাজে তিল এখন আর কোনো প্রবলেম না। তিল, জন্মদাগ, যে কোনো দাগ, যে কোনো রকমের, যেটা আগে আমরা ইভেন মেলাজমা, মেলাজমা এই যে মুখে যে দাগ পড়ে, এটাও তো একসময় বিশাল সমস্যা ছিল, আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি অমুক তমুক, এখন এগুলো চলে যায়। এগুলো হয়তো পার্মানেন্টলি যায় না, কিন্তু অনেকখানি চলে যায়, যেটা ওষুধের সম্ভব না, সেটা লেদারে, পিকো লেদারে এটা সম্ভব। তো এই যে ডেভেলপমেন্ট সারা দুনিয়া হচ্ছে, শুধু আমাদের এখানে না, সারা দুনিয়ায় ডেভেলপমেন্ট হচ্ছে। তবে তিল কোনো সমস্যা না, যদি আপনি মনে করেন যে এটা তিল, বা আপনি যদি মনে করেন যে কসমেটিক রিজনে, মুখে গলায় হচ্ছে, তা আপনি এটা আপনার লোকাল কোন স্কিন স্পেশালিস্ট পরামর্শ করেন, তিনি আপনাকে পরামর্শ দেবেন যে কোথায় যেতে হবে, কি করতে হবে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দর্শক আপনাকে। মালিহা তাসনিম তিনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 26 বছর, হাতের আঙ্গুলের ভাঁজে নাকি ওনার র‍্যাশ হয়েছে। তেমন চুলকানি নাই কিন্তু স্কিন অনেক ড্রাই হয়ে যাচ্ছে এবং চামড়া উঠে যাচ্ছে। উনি আসলে কি করতে পারেন? কি ব্যবহার করলে এই ড্রাইনেস থেকে উনি মুক্ত পাবেন? এটা তো খুবই কমন প্রবলেম শীতের দিনে। বিশেষ করে আগে থেকে যাদের চামড়া একটু ড্রাই বা যারা একটু অ্যাটোপিক, যাদের একটু ঠান্ডার ভাব আছে জন্মগতভাবে বা জেনেটিক্যালি যারা একটু প্রিডিসপোজ অ্যাটোপিক, তাদের তো এটা খুব কমন প্রবলেম। এই শীত আসতেছে, আসলেই চামড়া শুকনো হয়ে যায়, হাত পা ফেটে যায়, চামড়া উঠতে থাকে, এই সময় হয়। এটা তো একটু আগে বলেছি যে এটা খুবই কমন। আপনাকে যেটা করতে হবে, 4টে জিনিস আগে বলেছি যে ডিটারজেন্ট অ্যাভয়েড করবেন, বিনা কারণে ভেজাবেন না বেশি, শুকনো রাখবেন না, তৈলাক্ত রাখবেন। তৈলাক্ত রাখার জন্য হোয়াট এভার ইউ লাইক, যেটা আপনি পছন্দ করেন, ভেসলিন, পেট্রোল, যেটা আপনার স্যুট করে চামড়া সেটা ইউজ করেন। এই তো নিয়ম, এটা মানতে হবে আপনাকে। আর যদি খুব সিভিয়ার হয়, চামড়া ফেটে যাচ্ছে, কিছুতেই কাজ হচ্ছে না, বা মানে আপনার ওই যে ভেসলিন, পেট্রোলিয়াম তেল মেখেও কাজ হচ্ছে না, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি একজন স্কিন স্পেশালিস্টকে দেখান, তিনি আপনার পরামর্শ দেবেন, তিনি এটার ট্রিটমেন্ট দেবেন আর কি, যদি এটা সিভিয়ার ফর্মে যায়। হতে পারে সাধারণ মানুষের তো যেটা হয় সেটা তো সাধারণভাবে এই নিয়ম কানুন মানলেই ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যারা জন্মগতভাবে অ্যাটোপিক, জন্মগতভাবে যাদের চামড়া ড্রাই, যেমন একটা ডিজিজ ইকথাইসিস বলি আমরা, জন্মগতভাবে, মানে এটা কিছুটা বংশগত এবং জন্মগতভাবে আসতে পারে। জন্মগতভাবে বাচ্চা একদম চামড়া, শুকনো চামড়া নিয়ে জন্ম হয় এবং চামড়া মাছের আঁশের মতো, নদীর চরের মতো ফাটা ফাটা হয়ে যায়। গ্রীষ্মকালে একটু ভালো থাকে, শীত আসলে যখনই আবার ড্রাই হয়ে যায়, তখন একদম সমুদ্রের চরের মতো, নদীর চরের মতো ফাটা ফাটা হয়ে যায়, একদম মাছের আঁশের মতো চামড়া ওটা শুরু হয়ে যায়। তো এই ধরনের হতেই পারে। তো এই জন্য আপনাকে ওই নিয়মের মধ্যেই থাকতে হবে। যখন খুব সিভিয়ার ফর্মে যাবে, তখন এটা ট্রিটমেন্ট লাগবে। তখন আমরা বেশ কিছু মেডিকেশন আছে চামড়াকে ড্রাইনেস কমানোর জন্য, চামড়ার ওয়েলিনেস বাড়ানোর জন্য আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট কিছু দেই। ইনজেকশন ফর্মে ট্রিটমেন্ট আছে, তারপর ওরাল ফর্মে খাওয়ার ওষুধ দেই, লাগানোর ওষুধ দেই, কিছু কিছু অয়েন্টমেন্ট আছে, ক্রিম আছে, এগুলো আমরা ইউজ করি, জেল এগুলো ইউজ করি, মেডিকেটেড লোশন ইউজ করি, যেমন ইউরিয়া লোশন। ইভেন খুব ড্রাই স্কিনে আমরা 20% ইউরিয়া লোশন ইউজ করি, স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশন ইউজ করি অনেক সময়, তারপর এরকম ইউজ করি। তো এখন ব্যাপার হলো যে যদি আপনি নর্মাল নিয়ম কানুন মেনে চলে ভালো থাকতে না পারেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ। আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। অনেক দর্শকদের প্রশ্ন আছে যে আপনি কোথায় চেম্বার করেন, কবে আপনাকে কোথায় পাওয়া যাবে? দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের স্ক্রিনেই কিন্তু আপনি দেখতে পাবেন যে স্যারের চেম্বারের সকল ঠিকানা এখানে দেয়া আছে। নাভানা ট্রিলিয়াম, নূরজাহান টাওয়ার এবং পপুলার উত্তরা পপুলার স্যার নিয়মিত চেম্বার করছেন। কবে, কোথায়, কখন চেম্বার করছেন এবং কোন হটলাইনে ফোন করলে আপনারা স্যারকে পাবেন, স্যারের সিরিয়াল পাবেন, সেটা কিন্তু ডিটেলস আমাদের স্ক্রিনে দেয়া আছে। আশা করছি একটু খেয়াল করে দেখে নেবেন সবাই। আমরা স্যার অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি। সময় স্বল্পতার জন্য হয়তোবা দু একটা প্রশ্ন আমাদের মিস হয়ে গেছে। আশা করছি দর্শক আপনারা কিছু মনে করবেন না। আমরা চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার জন্য। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে, এত ব্যস্ততার মাঝখান থেকে এসে আমাদেরকে চমৎকার এই সময়টুকু স্যার আপনি উপহার দিয়েছেন এবং আমাদের দর্শকদের অনেক জিজ্ঞাসা মনের পিপাসা আপনি নিবারণ করেছেন। স্যার, বিদায় বেলা আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার এই প্রোগ্রামটা দেখার জন্য। আমি মনে করি যে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের চামড়াটা হলো আমাদের মূল জিনিস, যেটা আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রেখেছে। এবং একটা জিনিস আমি সবসময় বলি যে আমাদের স্কিনটা হলো আমাদের ক্লোজ নেইবার, ক্লোজ কম্প্যানিয়ন। আপনি, আপনাকে যদি বলি আপনি কোথায় থাকেন, কেউ বলবেন আমি ঢাকায় থাকি, কেউ বলবেন দিল্লিতে থাকি, কেউ বলবেন নিউ ইয়র্কে থাকি, কিন্তু আপনি আসলে থাকেন কোথায়? আপনি যে খোলসের মধ্যে থাকেন সেটা হলো আপনার চামড়া, সেটা হলো আপনার স্কিন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনার খোলস যদি ঠিক না থাকে, চামড়া যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে, বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন অসুখ বিসুখও দেখা দিতে পারে। আর একটা জিনিস হলো, মানুষের সবারই আপনার গায়ের রং কি সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। আপনার চামড়াটা কত কমনীয়, কতটা উজ্জ্বল, কতটা সুন্দর, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি। দুনিয়াতে অনেক কালো মানুষ আছেন যারা অনেক সুন্দর দেখতে। আপনি ফর্সা হলেই যে সুন্দর থাকবেন তা কিন্তু নয়। সুন্দর এক জিনিস আর গায়ের রং আর এক জিনিস। তো যাই হোক, আপনারা সবাই সুন্দর থাকুন, চামড়াকে ভালো রাখুন, চামড়ার পরিচর্যা নিন। চামড়াটা, চামড়ার সুন্দর রাখার জন্যে, চামড়ার পরিপাটি রাখার জন্যে আপনাকে সবসময় একটু যত্ন নিতে হবে। যদি আপনি যদি চামড়ার যত্ন না নেন, চামড়া কিন্তু আপনার যত্ন নেবে না। আপনি
কখনোই অপচিকিৎসায় শামিল হবে না। ইদানিং অপচিকিৎসা চলতেছে, দোকানদার ইচ্ছা মতো মলম দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, লাগিয়ে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এটা করবেন না। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন। আপনার সুন্দর ত্বক নিয়ে বসবাস করুন। সুন্দর থাকুন, এটাই আমার কামনা। আর আমি এখন সরকারি চাকরি করেছি দীর্ঘদিন। আমি তো লাস্ট 45 ইয়ার্স প্রায় স্কিন স্পেশালিস্ট। তো আমি তো মানে দুনিয়ার এপিটুপি সবাই দেখলাম। আমাদের সময় যখন আমরা শুরু করি আমি যখন প্রথম স্কিন ডিজিজে পড়াশোনা শুরু করি, তখন বাংলাদেশে কয়েকজন মাত্র স্কিন স্পেশালিস্ট ছিল। আমি যখন পাস করে বের হই পিজি থেকে, তখনকার বিজেএমআর থেকে, তখন হাতে গোনা কয়েকজনের মাত্র স্কিন স্পেশালিস্ট ছিলাম। এখন তো কয়েক হাজার স্কিন স্পেশালিস্ট বাংলাদেশে আছে, এবং থানা লেভেল পর্যন্ত আছে। আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই কয়েকটা জায়গায় বসি। আর আমার মেয়েও স্কিন স্পেশালিস্ট, ইউনাইটেড হসপিটালের কনসালটেন্ট স্কিনের। তার একটা লেজার সেন্টার নতুন আমি করে দিয়েছি, এটা আমার নামে। এটার নাম হলো স্কিন বাই প্রফেসর এমিন হুদা। এটা ওই নাভানা ট্রিলিয়াম, এটা হলো ওই ইয়ার কাছে, নাভানা গুলশান 2-এ এটা, ওয়েস্টিন হোটেলের পাশেই এটা। তো আপনাদের এই লেজার সম্পর্কিত কোনো পরামর্শের জন্য ওখানে গেলেই যে কিছু করতে হবে তা না, আপনারা লেজার সম্পর্কিত কোনো পরামর্শের জন্য ওখানে যেতে পারেন। এটা আমাদের বাংলাদেশের মধ্যে যত লেটেস্ট মেশিনারি আছে, এটা আমার ওই সেন্টারে আছে, এবং আমরা সব লেটেস্ট এবং সবগুলো ইউরোপের অরিজিন যেগুলো মেশিন আমরা ওখানে ইনস্টল করেছি। তো এটা আমরা 3 মাস আগে শুরু করেছি। তো এটা আরো ফুল প্লেজেড হবে 2-1 মাসের মধ্যেই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি সবাইকে, ভালো থাকেন সবাই। স্যার, অসংখ্য ধন্যবাদ।